আচ্ছা, আমরা কি কখনো খেয়াল করেছি যে আমাদের প্রতিদিনের জীবনে টাটা গ্রুপ কতটা জড়িয়ে আছে? মানে প্রায় সব কিছুতেই তাদের কোনো না কোনো ব্র্যান্ড খুঁজে পাওয়া যায়। অনেক সময় তো আমরা খেয়ালও করি না। তো আজকের এই আলোচনায় আমরা সেই বিশাল সাম্রাজ্যের ২০০ বছরের এক অবিশ্বাস্য জার্নির গল্পটা শুনব। মানে একবার ভাবুন তো, রাস্তায় যে গাড়িগুলো চলছে, আকাশে উঠছে যে বিমান, থাকার জন্য নামকরা হোটেল, পরার জন্য ব্র্যান্ডেড পোশাক, এমনকি আমাদের রান্নাঘরের চা বা লবণ পর্যন্ত সবখানি টাটা। ১০০টারও বেশি কোম্পানি নিয়ে আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা অংশে তারা জড়িয়ে আছে। তাদের প্রভাব যে কতটা বিশাল তা বলে শেষ করা যাবে না। কিন্তু এত বড় একটা পরিচিতি তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? এই পুরো জার্নিটার পেছনে রয়েছে ২০০ বছরের এক লম্বা ইতিহাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২০০ বছর। চলুন তাহলে এই লম্বা সফরের গভীরে ঢোকা যাক। এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা পরিবারের ছোট্ট স্বপ্ন থেকে একটা বিশাল নৈতিক সাম্রাজ্য তৈরি হলো, তারপর নতুন ভারতের চ্যালেঞ্জগুলো কিভাবে তারা সামলালো, সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, আর শেষে গিয়ে লাভের থেকেও বড় একটা লেগেসি তৈরি করল। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগে, ১৮২২ সালে গুজরাটের একটা ছোট্ট গ্রামে। সেখানে এক পার্সি পুরোহিত পরিবারে জন্ম হয় নুসরেওয়ানজি টাটার। আর তিনিই ছিলেন তার পরিবারের প্রথম কেউ যিনি কিনা গ্রামের পরিচিত গণ্ডি ছেলে ব্যবসার জন্য বাইরে পা রাখার সাহস দেখিয়েছিলেন। ভাবা যায়, মাত্র ২০ বছর বয়সেই নুসেরওয়ানজি চলে আসেন মুম্বাইয়ে আর শুরু করেন তুলার ব্যবসা। এরপর ১৮৫৯ সালে তিনি তার নিজের ২০ বছরের ছেলে জামশেদজিকে পাঠিয়ে দেন হংকংয়ে ব্যবসাটা আরও বড় করার জন্য। মানে শুরু থেকেই তাদের নজরটা ছিল কিন্তু বিশ্বজুড়ে। একবার ভাবুন তো সময়টার কথা, তখনও কিন্তু বিমান আবিষ্কারই হয়নি, আরও প্রায় ৫৫ বছর বাকি। সেই সময়ে জাহাজে করে অত দীর্ঘ আর কঠিন একটা যাত্রা, এটা জামশেদজির সাহস আর টাটা পরিবারের যে কতটা দূরদর্শী চিন্তা ছিল সেটারই প্রমাণ দেয়। আচ্ছা, এবার আসা যাক জামশেদজি টাটার কথায়। তিনি কিন্তু শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি সেই মানুষ যিনি টাটা গ্রুপের আসল ভিত্তিটা তৈরি করেছিলেন। মানে এর যে নৈতিকতা, যে মূল্যবোধ, তার সবকিছুই তার হাতে গড়া। জামশেদজির মাথায় আসলে ৪টে বড় স্বপ্ন ঘুরপাক খেত, আর সবগুলোই ছিল ভারতকে নিয়ে। তিনি চেয়েছিলেন একটা ওয়ার্ল্ড ক্লাস স্টিল প্ল্যান্টস বানাতে, একটা 5 স্টার হোটেল তৈরি করতে যেখানে কোনো জাতিধর্মের ভেদাভেদ থাকবে না, একটা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে, আর একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে। যদিও সব স্বপ্ন পূরণ হতে তিনি দেখে যেতে পারেননি, কিন্তু তার জীবদ্দশাতেই তাজ হোটেলের স্বপ্নটা সত্যি হয়েছিল। তো ঘটনাটা ১৮৭৪ সালের। জামশেদজি নাগপুরে তার প্রথম কটন মিলটা চালু করলেন। কিন্তু শুরুতেই একটা বেশ কমন সমস্যায় পড়লেন তিনি। কি সমস্যা? দেখা গেল তার মিলের শ্রমিকরা প্রায়ই কাজে আসছে না, আর তাদের মধ্যে কাজ করার কোনো আগ্রহও নেই। এখন কথা হচ্ছে, সেই ১৯ শতকে একজন সাধারণ ফ্যাক্টরি মালিক হলে কি করতেন? খুব সম্ভবত কর্মীদের চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখাতেন, অথবা তাদের বেতন কেটে রাখতেন, তাই না? কিন্তু জামশেদজি ছিলেন একেবারে অন্যরকম। তিনি কি করলেন? তিনি কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করলেন, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স চালু করলেন। শুধু তাই না, ফ্যামিলি ডে আর স্পোর্টস ডের মতো অনুষ্ঠানেরও আয়োজন করলেন। ভাবুন একবার, সেই সময় দাঁড়িয়ে এমন মানবিক চিন্তা। এটাই পরে দ্য টাটা ওয়ে হিসেবে পরিচিতি পেয়েছিল। তাদের সততার একটা অসাধারণ উদাহরণ দিই। একবার নুসেরওয়ানজির ব্যবসায় যখন বিশাল ক্ষতি হল, তিনি কি করলেন জানেন? বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য নিজের প্রাসাদটাই বিক্রি করে দিলেন। ঠিক একইভাবে জামশেদজিও একবার কোম্পানির সম্মান বাঁচাতে প্রায় কোনো বেতন না নিয়েই কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন। তো এবার গল্পটা এগোচ্ছে পরের প্রজন্মের দিকে। জামশেদজির পর তার ছেলে দোরাবাজি, এবং তারপর জে.আর.ডি. টাটা। তারা এমন একটা সময়ে টাটা গ্রুপের দায়িত্ব নিয়েছিলেন যখন প্রথম বিশ্বযুদ্ধ আর ভারতের স্বাধীনতার মতো বড় বড় ঘটনা ঘটছে। সময়টা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল। আর ১৯১০ সাল আসতে আসতেই দোরাবজি টাটা তার বাবার সেই স্টিল প্ল্যান্ট বানানোর স্বপ্নটা পূরণ করে ফেললেন। এটা থেকেই বোঝা যায় পরের প্রজন্ম তাদের প্রতিষ্ঠাতার স্বপ্নকে সত্যি করতে কতটা সিরিয়াস ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় টাটা স্টিলের কোয়ালিটি এতই ভালো ছিল যে ব্রিটিশরা তাদের ট্যাঙ্ক বানানোর জন্য এই স্টিল ব্যবহার করত। এমনকি একজন ব্রিটিশ পলিটিশিয়ান তো বলেই ফেলেছিলেন, টাটা স্টিল আমাদের বাঁচিয়েছে। মানে টাটার নাম তখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এরপর ১৯৪৭-এ দেশ স্বাধীন হল। নতুন সরকার তখন সমাজতান্ত্রিক পথে হাঁটল, আর টাটা এয়ারলাইন্সের মতো অনেক বড় বড় শিল্পকে রাষ্ট্রীয়করণ বা ন্যাশনালাইজড করে দেওয়া হলো।
জেআরডি টাটা স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ না করে দেশের স্বার্থকে বড় করে দেখলেন। আর অবাক করা ব্যাপার হল, তিনি সেই নতুন সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়ারই চেয়ারম্যানের দায়িত্ব নিলেন। আচ্ছা, এবার আমরা চলে আসছি আধুনিক যুগে, রতন টাটার সময়। তিনি দায়িত্ব নিলেন 1991 সালে। আর এই সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠিক সেই বছরই ভারত বিশ্ব অর্থনীতির জন্য নিজেদের দরজা খুলে দিয়েছিল, মানে লিবারালাইজেশন শুরু হয়েছিল। দেখুন, জিআরডি টাটার সময়কার স্ট্র্যাটেজিটা ছিল একরকম। তখন মনোপলি আইন থেকে বাঁচার জন্য সাবসিডিয়ারি কোম্পানিগুলোতে মালিকানা কমিয়ে রাখা হতো। কিন্তু রতন টাটা এসে পুরো খেলাটা ঘুরিয়ে দিলেন। তিনি ঠিক উল্টো কাজটা করলেন। বিদেশি কোম্পানি যাতে টাটাকে কিনে নিতে না পারে, সেজন্য তিনি বিভিন্ন কোম্পানিতে টাটার মালিকানা বাড়িয়ে সেগুলোকে আরও শক্তিশালী করলেন। আর রতন টাটার এই স্ট্র্যাটেজি যে কতটা সফল হয়েছিল তার প্রমাণ হলো এর পরের ঘটনাগুলো। টাটা টি কিনে নিল ব্রিটেনের টেটলিকে, টাটা স্টিল কিনে নিল ইউরোপের কোরাসকে, আর টাটা মোটরস তো কিনে নিল জাগুয়ার ল্যান্ড রোভারের মতো আইকনিক ব্র্যান্ড। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জাগুয়ার ল্যান্ড রোভারের কর্মীরা নিজেরাই চেয়েছিল যে টাটাই যেন তাদের কোম্পানিকে কিনে নেয়। টাটা ন্যানোর পেছনের গল্পটা কিন্তু খুব সাধারণ, কিন্তু অসাধারণ। রতন টাটা একদিন দেখছিলেন ঝুম বৃষ্টির মধ্যে একটা স্কুটারে করে একটা গোটা পরিবার 4 জন খুব কষ্ট করে যাচ্ছে। এই দৃশ্যটাই তার মনে গেঁথে যায়, আর সেখান থেকেই আসে অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণার ফল কি হল? টাটা ন্যানো, মাত্র 1 লাখ টাকার একটা গাড়ি, যা দুনিয়াজোড়া পরিচিতি পেল বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে। যদিও এই সস্তা ট্যাগটাই পরে এর জন্য একটা বড় মার্কেটিং চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা টাটার একটা খুব ইউনিক ফিলোসফি নিয়ে কথা বলবো। তাদের মূল লক্ষ্যটা কিন্তু সবসময় ছিল দেশের জন্য বড় বড় প্রতিষ্ঠান তৈরি করা। আর মজার ব্যাপার হলো, বেশিরভাগ সময়ই তারা নিজেদের নামটা সামনে আনত না। যেমন ধরুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, কিংবা নাগপুরের এমপ্রেস মিল, তাজ হোটেল, এমনকি পুরো জামশেদপুর শহরটাই তো তাদের গড়া। এগুলোর সবই টাটার বিশাল অবদান। কিন্তু খেয়াল করে দেখুন, কোনোটার সাথে কিন্তু টাটা নামটা সরাসরি যুক্ত নেই। এটা থেকে পরিষ্কার বোঝা যায় তাদের কাছে নিজেদের ব্র্যান্ডিংয়ের চেয়েও দেশের উন্নতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে একবার ভাবা যাক তো, এই যে পার্সোনাল ব্র্যান্ডিং, নেমিং রাইটসের যুগ, যেখানে সবাই নিজের নাম জাহির করতে ব্যস্ত, সেই সময় দাঁড়িয়ে নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে দিয়ে এমন একটা লেগেসি তৈরি করা কি আর সম্ভব? এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য তোলা থাকলো।